এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি তাহলে তুমিই লতা, তাই না? বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ছাদে, বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়া আর গুনগুনিয়ে গান গাওয়া আমার আতাত বলতে গেলে। কিন্তু এই মেয়েলি কণ্ঠ কোথা থেকে ভেসে আসলো তা দেখার জন্য পিছনে তাকাতেই আবিষ্কার করলাম বিদঘুটে সেই অসহ্য নারী, শোভাকে। মেয়েটা একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, জি, আমিই লতা। ভালো আছেন? ভালো। তুমি আমাকে চিনো? হু। কিভাবে? বলতে ইচ্ছা করতেছে না। চিনি, ব্যাস এতটুকু জেনেই খুশি থাকেন। চা খাবেন? চা খাওয়ার অফারটা মন থেকে করার একদমই ইচ্ছা ছিল না। তবুও যে কেন করলাম। ইচ্ছা করতেছে বারান্দার গ্রিলগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি। উনি বললেন, এই তো চা। তোমার প্রান্তিক ভাই এনে দিয়েছে। কথাটা শুনে এবার কানের পাশের মাছিদের ভনভন আওয়াজটা আরো দৃঢ় হল। আমি কিছুই বললাম না, শুধু বললাম, হু। চোখের কোণা দিয়ে তাকিয়ে দেখলাম সত্যি সত্যিই চা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে শোভা আপু। শোভা আপু বলল, এই তুমি এত নীরস কেন? তখন থেকে আমিই বকবকিয়ে যাচ্ছি। আর এই হু, হ্যাঁ ছাড়া কি আর কোনো কথা বলতে পারো না নাকি? প্রান্তিক তো বলছে তুমি নাকি সেই ছটফটে মেয়ে, ইচড়ে পাকা নাকি। কিন্তু আমি তার কোনো লক্ষণই দেখতেছি না। আমি মাথা নিচু করে ফেললাম। আস্তে করে হু বলতে গিয়েও বললাম না। উনি আবার বলল, এই শোনো, একটু মডার্ন হও বুঝছো? আর সেন্টার সীতা দিয়ে বিনুনি করে রাখছো কেন? গ্রাম্য কালচার। 3 পিস ছাড়া আর কিছু কি পরো না? আচ্ছা শোনো, আমি যখন আসছি তখন আমার সঙ্গ দাও বুঝলা? অনেক কিছুই শেখার আছে তোমার। লম্বা লম্বা এমন 3 পিস, বিনুনির চল আছে নাকি এখন? যাই হোক, কোথায় পড়ো? আমি আস্তে করে বললাম, কলেজে অনার্স পড়ি। এবার সেকেন্ড ইয়ারে উঠব। শোভা আপুকে আমার একদমই পছন্দ হচ্ছে না। ইচ্ছা করতেছে পিছন থেকে হাত দুটোকে ঝাপটে ধরে চ্যাংঢোল করে ঠাস করে ফ্লোরে ফেলে দিয়ে পার্মানেন্ট মার্কার পেন দিয়ে কিছুক্ষণ আঁকিবুকি করি উনার মুখে। নিজের কৃত্রিম সৌন্দর্যবর্ধনতা নিয়ে বড্ড বেশি বড়াই উনার। বিরক্তিকর। আশ্চর্য। আমি কি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করেছি? উজবেক কোথাকার। শোভা আপু চলে যাচ্ছে। ওহ, বোঝাটা অবশেষে বিদায় হচ্ছে। আবার দৌড়াদৌড়ি করে ফিরে এসে বলল, এই লতা, একটু মোবাইলটা রাখো তো। আমি একটু ওদিকে যাচ্ছি। অল্প কিছুক্ষণের জন্য। নিচেই আছি। আমি হাত বাড়িয়ে ফোনটা হাতে নিলাম। চায়ে চুমুক দিচ্ছি আর ভাবছি, আমার বানানো চা প্রান্তিক ভাই কোনো সাহসে শোভা নামের মেয়েটাকে দেয়। নিচে প্রান্ত ভাইকে দেখা যাচ্ছে। লাল কালারের শার্ট পরে হয়তো গাছগাছালি দেখছে হেঁটে হেঁটে। ব্যস্ত মানুষ। কানে সবসময় মোবাইল দিয়েই রাখে। লাল শার্টে দারুণ মানায় ভাইয়াকে। এতদিন খেয়াল করিনি ব্যাপারটা। ইচ্ছা করতেছে এখনই গিয়ে একটা উইশ করতে। ইস, যদি আজকে এই শোভা আপুটা না আসতো তাহলে ভাইকে একটা মেসেজ দিতাম। বিলের ধারে বসে উনার, লতা তোর পড়াশোনা কেমন যাচ্ছে টাইপের কিছু বিরক্তিকর কথা শুনতাম। কিন্তু সব বড় হয়ে গেল। যাব নাকি একবার? গিয়েই বলে দিব, ভাইয়া শুভ জন্মদিন। কি খাওয়াবেন? ভাইয়া মিটমিটিয়ে হাসবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব।
এসব ভাবনাচিন্তার মোহে খেয়ালই করিনি যে শোভা আপু প্রান্তিক ভাইয়ের সাথেই হাঁটছে এখন। আহ, কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে দুজন। শোভা আপু লাল ওয়েস্টার্ন ড্রেস পরে আছে। দুটি লাল মানুষ হেঁটে যাচ্ছে। চোখের সামনে নিজের একান্ত প্রিয় মানুষটাকে যখন অন্য কারো সাথে দেখা যায় তখন যে কি নিদারুণ কষ্ট হয় তা শুধু তারাই বুঝবে যারা এই কষ্টটা ফেস করেছে কখনো। শোভা আপুর ফোনের লক জানা থাকলে একবার মেসেঞ্জারে গিয়ে ঢু মেরে আসতাম, কিন্তু লক জানা নেই। পাশের একটা বাটনে চাপ পড়ে গেল চায়ের কাপের হাতে নিতে গিয়ে। মোবাইলে আলো জ্বলে উঠতেই দেখতে পেলাম প্রান্ত ভাই আর শোভা আপুর খুব অন্তরঙ্গ একটি ছবি ওয়ালপেপারেই দেওয়া। এভাবে ওয়ালপেপারে এরকম একটি ছবি কেন বা কিসের জন্য দেওয়া তা বুঝতে আর আমার বাকি নেই। ওই দিনের মতো আজকের রাতটাও কঠিন হয়ে গিয়েছে, আজকের রাতটা দীর্ঘ মনে হচ্ছে। কিশোর ভাইয়ের সঙ্গ দরকার, কিন্তু সেও তো নিখোঁজ। আচ্ছা, আমি এত অসহায় কেন? শোভা আপু কিছুদিন থাকবে, এমনিতেই বান্ধবী সেজে আমাদের বাড়িতে এসেছে থাকতে। আব্বা প্রথমে আপত্তি জানালেও পরে আম্মা তাকে মানিয়ে নিয়েছিল। এদিকে লিমা আপু আর মঞ্জু ভাইয়ের বিয়ের দিনও ঠিক হয়ে যাচ্ছে। সবাই বিয়ের শপিং নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মনে চলছে হাহাকার। নিজের বোনের বিয়েতে মানুষের কত প্ল্যান থাকে, আর আমার ভাবতেছি বিদেশে চলে যাব, কাকার কাছে। এদিকে লিমা আপুর বিয়েটা হয়ে যাক, কোনোমতে ইয়ার ফাইনালগুলো সারি, বছর যাক, তারপর শো করে লন্ডন। পারলে তো এখনই চলে যাই, কিন্তু সম্ভব না। সেখানে বসে বসে প্রান্ত ভাই আর শোভা আপুর প্রেম কাহিনী শুনব, দেখব, কিন্তু কিছুই করতে পারব না। মজা হবে খুব। চোখের জলেরা মানে না বাধা, জানে না ক্ষণ, বুঝে না কে তার আসল প্রিয়জন। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সারা পৃথিবীর ভার বুঝি আমার পিঠে এসে পড়েছে। মায়ের কাছে যেতে হবে। কালুকে দিয়ে ফোনটা পাঠিয়ে দিল মায়ের রুমে ঢোকার আগে দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম, তাই প্রান্ত ভাইয়ের সাথে খেয়ে গেলাম এক ধাক্কা। ভাই এখানে কি করছে তা আমার জানা নেই। আমার এখন শুধু একটাই লক্ষ্য, আমি উনার মুখ দর্শন করতেও চাই না। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার চলে যাচ্ছি। ভাই তখন পিছন থেকে বলল, লতা, যাবি ঘুরতে? শোভা, তুই আর আমি? আমি না সূচকভাবে মাথা নাড়ালাম। চলে যাচ্ছি দৌড়ে। উনি বলল, লতা, এই লতা, কোথায় যাচ্ছিস? আমি তো তোর জন্যই আসলাম, তোকে নিতেই এলাম এখানে। তুই যাবি না আমাদের সাথে? আমি শুনলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আম্মার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললাম। আম্মার রুমে গিয়ে আম্মার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। টপ টপ করে চোখের জল পড়ছে। আম্মা আবার অতিরিক্ত ডিপ্রেসড একজন মানুষ, তাই আম্মাকে কোনোভাবেই এই চোখের জল দেখানো যাবে না। আড়াল করার বৃথা চেষ্টা করতেছি, কিন্তু কোনো ফায়দা হলো না। আম্মা কাঁথায় সূচ বসাচ্ছিল। এই ফাঁকে কখন যে দেখে নিল আমার চোখে জল তা জানা নেই। কি হলো মা? কেউ কিছু বলেছে? আমি চোখের জল মুছে বললাম, না আম্মা, এমনিতেই। চোখের মধ্যে কি যেন একটা পড়েছে মনে হয়। আম্মা বললেন, চশমাটা খুলছিস কেন তুই? তুই না কম দেখিস, খুলে রাখিস কেন? আম্মা কি আর জানে যে আমি শোভা নামের মেয়েটার সাথে মনের অজান্তেই পাল্লা দিয়ে আসতেছি। গুরুতর প্রয়োজন ছাড়া চশমা পরি না এখন, কারণ শোভা নামের মেয়েটা আমার চেয়েও বেশি আধুনিক।
সুন্দরী ও বটে। চশমা না লাগিয়েও তো আজ কত কথা শুনায় দিল উনি। আম্মা বললেন, লতা, হু, শোভা নামের মেয়েটাকে তোর কেমন লাগে? ভালো। প্রান্তিকের সাথে কেন আসছে এ বাড়িতে, এ ব্যাপারে কিছু জানিস? প্রান্তিক কিছু বলেছে তোকে? না। তোর বড় ফুফু তো এই মেয়েটাকে বউ করে আনার ফন্দি আটতেছে জানিস? আম্মা আরও বললেন, অবশ্য মেয়েটা খারাপ না। এখনকার যুগে এরকমই হয়, ঢাকাইয়া তো। তোর আব্বার কিন্তু পছন্দ হয়নি, জানিস? তোর বড় ফুফু চাইতেছে লিমার বিয়ের সাথে সাথে প্রান্তিকের বিয়েটা ওর সেরে নিতে। কিন্তু প্রান্তিক কিছুই বলছে না। গাধা তো তাই। ওই মেয়েকে কেন এ বাড়িতে নিয়ে আসছে, তা কি আমরা বুঝি না নাকি? আমরা তো কচি খুকি না। নিশ্চয়ই দুজন দুজনকে পছন্দ করে, তাই ওই মেয়েটাকে একদম বাড়িতে পর্যন্ত নিয়ে আসছে। কই এতদিন তো কাউকে আনেনি। কিরে কথা বলছিস না যে? আমি বাকরুদ্ধ। অবিশ্বাস্য রকমভাবে কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আম্মা ঝাঁকুনি দিয়ে বলল, তোরা কেউই কি আমাকে সময় দিতে পারিস না? যার সাথেই একটু কথা বলি, সেই এরকম অন্যমনস্ক হয়ে যায়। ওদিকে তোর আব্বাকে দেখ। উনি তো সারা বাড়িতে হইচই শুরু করে দিয়ে সব মাথায় তুলে নিয়েছে এই এক বিয়ে বিয়ে করে। আর লিমা তো এখনো ঘুম থেকেই উঠতে পারল না। আমি বললাম, হু, যা ইচ্ছা বলেন, শুধু প্রান্তিক ভাইকে নিয়ে কিছু বলবেন না। আম্মা বলল, কেন? তোর কি সমস্যা? ভালো লাগে না তাই? আম্মা অপ্রতিভ কিউরিসিটি নিয়ে বলল, হ্যাঁ রে লতা, একটা কথা বলি। হু, তোর কিশোরকে কেমন লাগে, মা? ছেলেটা খুব ভালো, তোর আব্বার ও ভীষণ পছন্দ হয়। আমার তো হয়ই। আমি স্বাভাবিকভাবে বললাম। তো? আম্মা অস্বাভাবিকভাবে বললেন, বিয়ে করবি ছেলেটাকে? আমি কিছু বললাম না। আম্মা তাড়া দিচ্ছে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই শুনলাম বাইরের রুম থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতেছে। দৌড়ে যেতে চাইলাম, কিন্তু আম্মার কোমরে ব্যথা, খাট থেকে নামতে কষ্ট হয়, তাই আম্মাকে নিয়েই এলাম। পাশের রুমেই অনেক মানুষের ভিড়। প্রান্ত ভাইও আছে। কি হয়েছে? তাড়াতাড়ি করে হট্টগোল ছাড়িয়ে নিয়ে ভিতরে প্রবেশ করতেই হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। আব্বা হা করে, চোখ খোলা রেখে একদম শটান হয়ে শুয়ে আছে। বমি করতেছে কিছুক্ষণ পর পর। সারা শরীর ঘেমে যাচ্ছে বারবার। মনে হয় যেন এইমাত্র কেউ পানি ঢেলে দিয়ে গিয়েছে। এদিকে মুছতেছে, আবার সেই একই রকমভাবে ঘেমে ভিজে যাচ্ছে। আব্বার হার্ট অ্যাটাক হয়েছে। বড় ফুফা তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স খবর দিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আব্বাকে। অ্যাম্বুলেন্সে আব্বার পাশেই আমি বসেছিলাম। আব্বার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। আম্মার অবস্থাও ভালো না। কথাও বলে না, কাঁদেও না। চুপচাপ তাকিয়ে আছে শুধু, দৃষ্টি স্থির করে। কিন্তু আম্মাকে নিয়ে পড়ে থাকার সময় এখন কারোরই নেই। বাড়িতে আমরা অল্প কজন মানুষ। সবাই পড়ে আছি আব্বাকে নিয়ে। আমি সেদিনই প্রথম বুঝতে পারলাম যে আমি আব্বার খুব প্রিয়। আম্মার হাত, লিমা আপুর হাত কারোটাই ধরেনি। শুধু বুকের ব্যথাটা মারাত্মক হয়ে উঠলে আমার হাতটা ঝাপটে ধরে। এত শক্ত করে চেপে ধরে যে আমার কষ্ট হয়ে যায়, ব্যথা পেয়ে যাই। আব্বা অক্সিজেন মাস্ক নাক থেকে সরিয়ে নিয়ে বলল, মা, আমি তো তোদের কিছু করে দিয়ে যেতে পারলাম না রে, মা।
আমি মাস্কটা ঠিক করে দিলাম আর বললাম, সব ঠিক আছে আব্বা, আপনি এত চিন্তা কইরেন না। আমার সারা শরীর শুধু কাঁপতেছে। ভীষণ ভালোবাসি এই মানুষটাকে। দুইটা মেয়েকে সম্প্রদান না করেই একজন বাবার চলে যাওয়ার ব্যাপারটা যে কতটা কষ্টের হতে পারে তা কেবল ওই বাবারাই বলতে পারবে যারা অসময়ে চলে গিয়েছে বা যায়। আব্বা আবার শ্বাসকষ্ট নিয়েই মাস্ক খুলে বললেন। একটা কথা রাখবি। আমি তাড়াতাড়ি বললাম, আপনার সব কথাই তথাস্থ আব্বা। আগে শুধু আপনি সুস্থ হয়ে ওঠেন। আব্বা আবার বললেন, রাখবি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ। আব্বা শান্ত হয়ে আটকে আটকে বললেন, কিশোরকে আমি তোর পাশে দেখতে চাই মা। কথাটা ভালো করে খেয়ালি করলাম না, তাড়াহুড়োর মধ্যে বলে দিল আব্বা আপনি যা চাইবেন তাই হবে। এখন আপনাকে আল্লাহর দোহাই আপনি অক্সিজেন মাস্কটা আর খুইলেন না। আব্বা খুশি হয়ে গিয়েছে, চোখে জল এসে গিয়েছে সে খুশিতে। কিছুক্ষণ পর মাথায় এলো, হায় আল্লাহ, আমি এটা কি বলে ফেললাম। আব্বাকে হসপিটালে ভর্তি করানোর পর দেখলাম আম্মা কেন জানি না কোনো কথা বলতেছে না, কোনো সারা শব্দও নেই। আমি আম্মাকে ঝাঁকানি দিয়ে বললাম, আম্মা, আম্মা, কথা বলেন না কেন? আম্মার কোনো সারা শব্দ নেই। প্রান্ত ভাই এইসেই বলে কিন্তু আমি ভ্রুক্ষেপই করলাম না। ওই লোকটার সাথে সকল দেনাপাওনা চুকে গিয়েছে আমার। সহ্যই হচ্ছে না তাকে এই মুহূর্তে। হঠাৎ কিশোর ভাইয়ের কণ্ঠ পেলাম। উনি এসে আমায় বলল, তুমি এখানে বসো শান্ত হয়ে, আমি আন্টিকে দেখতেছি। কিশোর ভাই খবর পেয়েই চলে এসেছে। এসেই আমার কাছে চলে এসেছে। আমার সারা দুনিয়া অন্ধকার লাগতেছে। আব্বাকে ভর্তি করিয়ে এসে দেখি আম্মা অসাড় হয়ে গিয়েছেন। কিশোর ভাই আর প্রান্ত ভাই মিলে আম্মাকে কেবিনে নিয়ে গেলেন। কিশোর ভাই এসে বলল, লতা, প্রান্তিক আন্টি সুস্থ আছেন আল্লাহর রহমতে, দেখে আসো যাও। প্রান্তিক ভাই আমার কাছে এসে একবার না পারতে বলল, চল লতা। কিশোর ভাই হাতের আঙুল দিয়ে মাথা নিচু করে ঠোঁট, নাকে হাত দিয়ে ঘষল। আমার হাত পা অসাড় হয়ে গিয়েছে। কেমন যে লাগতেছে বলতেও পারতেছি না কাউকে। মনে হচ্ছে এখনই যদি উঠে দাঁড়াই তাহলে ধোপাস করে হয়তো পড়ে যাব। প্রান্তিক ভাই আমাকে কথাটা বলে নিজেই চলে গেল। আমাকে যে একটু ধরে উঠাবে, নিয়ে যাবে না। কিশোর ভাই ও লিমা আপু, ফুফা, ফুফুর সাথে চলে গেল। আমি উত্তেজিত, অসম্ভব বেশি খুশি। কিন্তু দৌড়ে যে চলে যাব সেই শক্তিটুকুও নেই দেহে। খুব কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। পড়ে যাচ্ছিলাম ঠিক তখনই দেখলাম কারো হাত আমার কোমরে এসে পড়েছে। কিশোর ভাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও বড় বড় চোখ করে তাকিয়ে আছি। সিনেমায় যখন এই সিনটা আসে যে নায়িকা পড়ে যায়, নায়ক এসে পিছন থেকে ধরে, আমি এটা নিয়ে সবসময় ব্যঙ্গ করতাম আর হাসতাম এই বলে যে হাউ ক্যান ইট বি পসিবল, আর এখন সেই ব্যঙ্গমই আমার জীবনেও ঘটে গেল। কিশোর ভাই বলল, তোমার অবস্থা খুব খারাপ লতা, খুব ফুরবল তুমি, তোমাকে কিছু খেতে হবে। আগে আন্টিকে দেখে আসো, তারপর আমি ব্যবস্থা করতেছি। আমি কিছুই বললাম না। কেবিনে ঢুকলাম কিশোর ভাইয়ার হাত ধরে। মঞ্জু ভাই ট্রিটমেন্ট করেছে আম্মার। মঞ্জু ভাই বলতেছে, অতিরিক্ত মানসিক আঘাত পেয়েছে বলেই এই অবস্থা। আর বেশিক্ষণ দেরি হলে স্ট্রোকও হয়ে যেতে পারত।
কিন্তু আলহামদুলিল্লাহ উনাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। কিছুক্ষণ ঘুমাক। লিমা আপু মঞ্জু ভাইকে বারবার বলতেছে, আম্মার যেন কিছু না হয় দেখবেন। আপনি আব্বার কাছে যান, এখনই যান। আমি শুধু শুনে যাচ্ছি, আমার হিতাহিত জ্ঞান নেই, মাথা ঘুরাচ্ছে। কিশোর ভাই আমাকে আম্মার পাশেই একটা জায়গায় এনে শুইয়ে দিয়েছে। প্রান্তিক ভাইকে কোথাও দেখা যাচ্ছে না। শোভা আপু আসেনি আমাদের সাথে, বাড়িতেই রয়ে গিয়েছে কালুসহ। নিশ্চয়ই প্রান্তিক ভাই বাড়িতে চলে গিয়েছে শোভা আপুর একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখলাম, না, প্রান্তিক ভাই আবার এসে ঢুকেছে। প্রান্তিক ভাই ফুফুকে বলতেছে, আম্মা আপনার শরীরের উপর আর প্রেসার দিবেন না, চলেন আমার সাথে বাড়ি চলেন। এখানকার খাবার ভালো না, আমি আমাদের সবার জন্য খাবার অর্ডার করে দিয়েছি, রাতে দিয়ে যাবে। ফুফু বলতেছে, আরে কি বলিস, কোথায় যাব? এখানে এই অবস্থা আর আমি কিনা বাড়িতে চলে যাব? আমার ভাই হার্ট অ্যাটাক করেছে, ভাবি অসুস্থ, ভাইঝিটা এভাবে নুয়ে গিয়েছে সেখানে। তুই বরং যা, শোভা মেয়েটা একা আছে, আবার রাতে একবার এসে দেখা করে যাস। প্রান্তিক ভাই বলল, আবার আসবো মানে? আমি কি ডাক্তার নাকি? আমি এসেই বা কি করতে পারব? আপনি যদি বলেন তাহলে আমি লতাকে নিয়ে যেতে পারি বাড়িতে, ও কিছুক্ষণ বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ফুফা এসে বলল, হ্যাঁ ওটাই ভালো রুজিনা। বড় ফুফুর নাম, প্রান্তিক লতাকে নিয়ে চলে যাক। এখানে আমরা কয়জনের দেখাশোনা করব? লতা চলে গেলেই বরং ভালো হবে। প্রান্তিকের সাথে ওকে পাঠিয়ে দাও। এই বলে লিমা আপুকে ডাক দিল ফুফা। লিমা আপু গেল। লিমা আপুকে বলা হলো আমাকে গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। আপু এসে আমায় জিজ্ঞেস করল, কিরে লতা, বেশি খারাপ লাগতেছে? আমি মাথা নাড়িয়ে বললাম, না। আপু বলল, ফুফারা বলছে তোকে গাড়িতে পৌঁছে দিতে, প্রান্তিকের সাথে বাড়িতে চলে যাওয়ার জন্য বলতেছে। যাবি? আমি চোখ বন্ধ করে বললাম, না। আপু আবার বলল, দেখ এখানে আমরা কয়জনের খেয়াল রাখব বলতো? আব্বার কোনো ভালো খবর এখনো পাইনি, তাছাড়া আম্মা এত অসুস্থ, এর উপর তুইও। আমি লিমা আপুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালাম। আপু বুঝতে পেরে মাথা নিচে ঝোঁকাল। আমি ঝাপটে ধরে বললাম, আপু প্লিজ আমাকে পাঠায় দিস না, আমি এখানেই থাকব। এই তো ঠিক হয়ে গিয়েছি দেখ। পিছন থেকে প্রান্তিক ভাই এসে বলল, ঠিক হয়ে গিয়েছিস মানে? এত তাড়াতাড়ি ঠিক হলিটা কিভাবে? না মানে কারো হাতের স্পর্শে কি আপনাআপনিভাবেই ঠিক হয়ে গেছিস নাকি অন্য কোনো মতলব? এই, নাকি সবই নাটক করছিস? আমি কিছুই বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম স্থির দৃষ্টি নিয়ে। উনি কেন সবসময়ই আমার সাথে এই ব্যবহার করে? লিমা আপু রেগে গিয়ে বলল, প্রান্তিক, সবকিছুর একটা লিমিট থাকে, এরকম ব্যবহার কেন করতেছ তুমি ওর সাথে? ও নাটক করতেছে মানে? আরে আমাদের পরিবারের এমন একটা দুর্দশা এখন, সেখানে ও এখন এখানে বসে বসে নাটক সিনেমা করবে? না মানে তুমি এগুলো ভাবোটা কিভাবে, আমাকে বলবা প্লিজ? আর ওর শরীরের অবস্থা ওকে দেখলেই তো বোঝা যায়। নেহাত কিশোর এসে ধরেছিল বলে মেয়েটা মুখ থুবড়ে পড়ে যায়নি।
আর তুমি তো তোয়াক্কা না করেই আগে আগে চলে আসছ। বলি, বোনটা কার? কার দরদ থাকবে বেশি, তোমার না কিশোরের? আর আমি তো কিশোরকে পরে পাঠাইছিলাম, কারণ আম্মা আমার হাত ছাড়ে না। নয়তো আমিই যেতাম। আমি বুঝতে পারছিলাম ওর শরীর ঠিক নেই। তোমায় বলছিলাম লতার সাথে সাথে থাকার জন্য। তুমি তো বললা দরকার নেই, তোমার নাকি ভালো লাগে না। প্রান্তিক ভাই বলল, লিমা, এই হচ্ছে তোমার একটা বিকট সমস্যা। অতিরিক্ত বুঝো। আমি জানি ওর শরীর খারাপ, তাই জন্যই বলতেছিলাম ও আমার সাথে চলুক। ওখানে খালি হাতে বসে আছে শোভা, কালু। আমিও আছি। আমরা ওর দেখাশোনা করতে পারব। তোমরা এদিকটা সামলাও। তাছাড়া আমার ও গা ম্যাচ ম্যাচ করতেছে, আমার ও বিশ্রাম দরকার। লিমা আপু বলল, বেশি বুঝে বসে থাকো তুমি। আমার দিকে তাকিয়ে বলল, এই লতা, তুই কি যাবি ওর সাথে? নাকি আপুর কাছেই থাকবি? আমি বললাম, যাব না, এখানেই থাকব। কিশোর ভাই এসেছে। হালকা কিছু খাবার সাথে নিয়ে এসেছে। আমার গলা দিয়ে এইসব খাবার এখন নামবে না, তবুও জোর করে স্যুপ, গ্লুকোজ খাওয়ানোর জন্য তাগিদ দিল কিশোর ভাইয়া আপুকে। বলল, লিমা, তুমি ওকে এগুলো জোর করে খাওয়াও। আমি আন্টিকে দেখছি। এই বলে কিশোর ভাই আমার অসুস্থ আম্মাকে খাবারগুলো খাইয়ে দিচ্ছে। আমি একবার চোখ খুলে দৃশ্যটা উপভোগ করলাম। দেখে খুব ভালো লাগতেছে। আপু আমাকে খাইয়ে দিল। এই মধ্যে কখন যে প্রান্ত ভাইয়া লাপাত্তা হয়ে গেল জানি না। কিছুক্ষণ পর মঞ্জু ভাই এসে বলল, আব্বা আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা কিছুদিন আব্বার কাছেই থাকলাম। আম্মা আল্লাহর রহমতে সুস্থ। কিশোর ভাইকে এই মধ্যে একবার জিজ্ঞেস করলাম, এভাবে লাপাত্তা হয়ে যাওয়ার কারণ কি? উনি বললেন, সময় হোক, জানতে পারবা। অতঃপর বাড়িতে ফিরলাম সবাই মিলে। বাড়িতে ফিরে দেখলাম ফুফু ফুফা বেজায় চিন্তিত। আব্বার এই অবস্থা, তারপরেও প্রান্ত ভাই আর শোভা আপুর বিয়ের কথা তুলল। প্রান্তিক ভাই কি এসবের কিছুই জানে না? লিমা আপুর বিয়ে ঘনিয়ে আসছে। আমি মেহেদি, সাজগোজ, পিঠাপুলির দায়িত্ব নিলাম। এসব হালকা পাতলা জানি, তাই জন্য শোভা আপু জানিয়ে দিল, সে সাজগোজের ব্যাপারটা দেখবে। আমি একবার গিয়ে আম্মাকে জিজ্ঞেস করলাম, শোভা আপু কি যাবে না? আম্মা বললেন, না, ও তো একেবারেই এ বাড়িতে চলে আসতেছে মনে হয়। সকালে উঠে দেখলাম ফুফু ঘোমরা মুখ করে বসে আছে। ব্যাপারটা কি তা আন্দাজ করার জন্য আম্মাকে জিজ্ঞেস করলাম। আম্মা বললেন, আব্বার সাথে নাকি ফুফুর কি সব কথা কাটাকাটি হয়েছে, সেজন্য সকালে। তাই সকাল থেকে দানাপানিটাও মুখে না তুলে এভাবে মুখ গোমরা করে বসে আছে ফুফু। ফুফা ব্যবসার কাজে প্রতি সপ্তাহে 2 বার করে রাজশাহী যান। আজ ও গিয়েছে। প্রান্তিক ভাই ও বাড়িতে নেই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হয়েছে। শোভা আপুও বাসায় গিয়েছে নিজ কর্মে। আমি আম্মাকে বললাম, আব্বা সবেমাত্র সুস্থ হয়ে উঠেছে। ফুফু এখনই কি এমন গুরুতর কথা বলে যে আব্বা রেগে গিয়ে তাকে কথা শোনাবে? আর আপনিই বা থাকেন কোথায়? আব্বার এখন এগুলো সব মানা জানেন না। উত্তেজিত হওয়া, জোরে কথাবার্তা বলা পুরোপুরিভাবে নিষেধ। আম্মা তরকারি রান্না করছে। নারকেল দিয়ে মাছের ঝোল। বললেন, জানি না রে, তোর আব্বা আর তোর ফুফুর যে মাঝে মাঝে কি নিয়ে এত ঝামেলা হয় সত্যিই জানি না।
আমাকে বলে না তো তোর আব্বা, জানবো কি করে? আর কিছু জিনিস জানি যেগুলো তোকে বলা নিষেধ। আমি জানতাম আমাকে বলা নিষেধই হবে, কারণ আমি ছোট মেয়ে না। তাই আমার জন্য সব নানা আর না। আম্মাকে রেগে মেগে বললাম, ধেত, কিছুই জানতে চাইব না আর। এই বলে চলে আসলাম। বারান্দায় চা বানিয়ে নিয়ে গেলাম। চেয়ার টেনে বসব তখনই দেখলাম লিমা আপু ফোন কানে দিয়ে উদাস ভঙ্গিতে কথা বলছে। আমি তাড়াতাড়ি চা নিয়ে আবার চলে এলাম নিজ রুমে। এসে দেখি শোভা আপু বসে আছে আমার রুমে। আমি তোয়াক্কা না করে হুমায়ুন আহমেদেরকে কথা কয়ে বইটা হাতে নিয়ে আবার রুম ছাড়তে যাচ্ছিলাম। তখন শোভা আপু বলল, এই লতা, দাঁড়াও তো, শুনো, আজকে প্রান্তিক না আমাকে ট্রিট দিবে। উফ, আমি খুব এক্সাইটেড। আমি বললাম, হু? আবার হু? না, কেন? আজ আমার জন্মদিন তাই। সকালে বাড়িতে গিয়েছিলাম, একটু আগে আসলাম। আর আমার মাম্মামকেও তোমার আব্বা দাওয়াত করেছে বিয়েতে, জানো? ইনভাইটেশন কার্ড দিয়ে আসলাম। হু? আচ্ছা শোন, আজকে বিকেলে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। হু? বারবার হু হু করবা না তো। হুমায়ুনের বই পড়ে পড়ে একদম হুমায়ুনি তৈরি হচ্ছ দিনকে দিন। যাক গে, প্রশ্ন হচ্ছে তুমি যাবা? না আপু। কেন? কাজ আছে। আমি যাচ্ছি। তুমি তো বড় স্বার্থপর মেয়ে হইছ। একাই চা খাচ্ছ, আমাকে একটা অফার তো অ্যাটলিস্ট করতে পারতা নাকি? সরি, আমি আপনার জন্য নিয়ে আসছি, ওয়েট। উনি হাসি দিয়ে বললেন, না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মতো অত চাটা খাই না। স্কিন প্রবলেম করে তো তাই। আমি আবার হু বললাম। উনি নোটিস করেছে কিনা জানি না, তবে এক প্রকার চাপিয়ে দিয়েই বলল, তুমি ড্রেস আপ নিয়ে রেডি থাকবা, আমরা একসাথেই বেরোব। কিশোর যখন আছে কিশোরও যাবে, ওকেও বলবা রেডি হয়ে থাকতে। কেমন? আমরা এখন বসে আছি একটা রেস্টুরেন্টে। বাংলাদেশে মেবি হেপটা স্টার হোটেলটা নেই, নয়তো ওখানেই হয়তো নিয়ে যেত প্রান্ত ভাই উনার জীবনান্তকে। হালকা নীলাভাব আলো আর সামান্য ফ্যাকাশে অন্ধকার ভাবটা আমার মাথা গুলিয়ে দিচ্ছে। কি অসহ্যকর! দম বন্ধ হয়ে যাচ্ছে একদম। এত নিরিবিলি জায়গা। আমাদের বাড়ির পাশের চায়ের দোকানটাও এর থেকে অনেক ভালো। খাবার দিল চাইনিজ, আর পাশাপাশি দেখা যাচ্ছে চিকেন দিয়ে কি কি যেন রান্না করে আনছে। কাঁচা মাংসই মনে হচ্ছে, লবণ হলুদ ছাড়া কষিয়ে সুন্দরমত কয়েকটা টমেটো, ধনে পাতা, পেঁয়াজ কলি দিয়ে সাজিয়ে উপরে সস দিয়ে সার্ভ করে নিয়ে এনেছে এরা। বাহ, সুন্দর! আমি কাটা চামচ দিয়ে খেতে পারি না, হাত দিয়েই খাওয়া পড়ে না তেমন। কোনোদিন আম্মা খাওয়ায় তো কোনোদিন আব্বা। সামনে বসে আছে কিশোর ভাই, তার পাশে প্রান্তিক ভাই, আর আমার পাশে বসে আছেন মহারানী ভিক্টোরিয়া ওরফে শোভা আপু। আমি চামচ বসাতেই মুরগির একটা পিস উড়ে চলে গেল প্রান্ত ভাইয়ার পকেটে। ছি, ছি, ছি! লজ্জায় তো আমার মাথা হেঁট। মুরগিটা পকেটে যাওয়ার আগে ভাইয়ার শার্টের কিছু অংশে বিচ্ছিরি কালার লেপ্টে দিয়ে গিয়েছে। ভাই হাউমাউ করে কেঁদেই দিচ্ছিল, কারণ ওটা উনার ব্র্যান্ডের শার্ট। প্রান্ত ভাইয়া রক্তচক্ষু নিয়েও ফিসফিস করে বলল, ওই বলদ, এটা কি করলি? তুই কি গাধা নাকি? এই বলে হাপিত্যেশ জুড়ে দিয়ে বলতে লাগল, হায় আল্লাহ, এখন কি হবে?
এটা তো আমার। হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার প্লেটে কেউ পানি ঢেলে দিচ্ছে। চোখ নিচে নামিয়ে দেখলাম হ্যাঁ, সত্যি সত্যিই শোভা আপু আমার প্লেটে পানি ঢেলে দিয়েছে। কেন? আমি কেন এই গর্হিত কাজটা করলাম? কেন প্রান্ত ভাইয়ার ইমেজটা নষ্ট করেছি তাই আমার এখন খাওয়া বারণ? প্রান্ত ভাই শোভা আপুকে বলছে, এই কি হলো এটা? এটা কি করলা? কেন করলা? শোভা আপু স্ট্রেইটলি বলে দিল, তুমি চুপ থাকো। যা করছি ঠিক করছি। একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ে রেস্টুরেন্টে ঠিকমতো খেতে পর্যন্ত পারে না। এই নাকি আবার যাও, গেট লস্ট। তোমার খেতে হবে না। স্টুপিড কোথাকার। আসলে সদ্য প্রান্ত ভাইয়ার যে শার্টটা আমি নষ্ট করলাম সেটা উনারই, শোভা আপুর দেওয়া। গিফট করেছিল উনি। কে জানে হয়তো শোভা আপুর গায়ের এই দামি ওয়েস্টার্ন লং স্কার্টটাও প্রান্ত ভাইয়ের দেওয়া। হতেই পারে, অসম্ভব কিছু না। আমি এই অপমান দেখে চুপসে আছি একদম। তখন প্রায় রাত ঘনিয়ে আসছে। শোভা আপু চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। আমি যে অপমান গায়ে মেখে চলে যাব মুখ ভেঙচিয়ে, তার সুযোগও নেই। কারণ আমি একদম কিচ্ছু চিনি না। কেউ একজনকে তো লাগবে। তাছাড়া হুটহাট কোনো অপ্রীতিকর ডিসিশন আমি কখনোই নেই না। আমার ধৈর্য আর আস্তে আস্তে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা অনেকের নিকটই ঈর্ষণীয়। আমার জায়গায় অন্য কেউ হলে ধুমধাম মেরে দিয়েই চলে যেত। কিন্তু আমি আস্তে করে মিনিয়ে মিনিয়ে বললাম, এত রাতে একা একা কিভাবে যাব? আপনারা সবাই খান, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তাছাড়া এখান থেকে আমি বাড়িও চিনি না। শোভা আপু বললেন, প্লিজ ডু দ্যাট। আমি উঠে পড়লাম। সবাই তাকিয়ে আছে আমার দিকে। আপুর পানি ঢালার দৃশ্যটা সবাই দেখেছে। সবার দৃষ্টি এখন সার্কাসের জোকারে দিকে। মানে আমার দিকে। খাওয়াটা যে পণ্ড হলো এতে আমার বিন্দুমাত্র ও আক্ষেপ নেই, কারণ খাবারটা এক কথায় জঘন্য ছিল। ভালোই হইছে এক হিসেবে। এই অখাদ্য কুখাদ্য তো আর আমায় খেতে হলো না। কিন্তু অপমানটা বেশিই হয়ে গেছে একদম। কিশোর ভাই শোভা আপুকে বলল, এক্সকিউজ মি মিস শোভা, আপনি বোধহয় খুব অহংকারী তাই না? শোভা আপু হা করে তাকিয়ে আছে। কিশোর ভাই বলল, ভদ্রতা বলে একটা জিনিস হয়, জানেন সেটা কি? কিশোর ভাই উদ্যত হয়ে শোভা আপুকে বলল, স্কাউন্ড্রেল। ভুল হতেই পারে। তার জন্য এরকম একটা বিহেভিয়ার আশা করা যায় না। এত বড় সাহস হয় কি করে তোমার? প্রান্তিক ভাই বলল, শোভা তুমি এটা ঠিক করনি। সামান্যই তো। আমি চোখ উপরে তুলে একবার আড়চোখে সেই হৃষ্টপুষ্ট যুবকটাকে দেখে নিলাম। কিশোর ভাই আমাকে বলল, চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাব। এর চেয়েও ভালো, ফার্স্ট ক্লাস কোনো রেস্টুরেন্টে যাব। দেখা যাক কার দৌড় কত দূর। আমি মিনতি করে বললাম, না ভাইয়া, আমাকে বাড়িতেই নিয়ে চলেন। আমি বাড়িতে যাব। প্লিজ। না, তুমি যাবা। দ্যাটস ফাইনাল। দোহাই আপনার। আসলে আমার সাথে এসব যায় না। তাছাড়া আমার এসব বড়লোকি কাজকারবার ভালোও লাগে না। সরি। আমাকে বাড়িতে নিয়ে চলেন ভাইয়া। বিনিময়ে আপনার একটা চাওয়া পূর্ণ করব। খুশিতে ভাইয়ার চোখ চকচক করছে। মনে হচ্ছে এইমাত্র বুঝি কোটি টাকার লটারি জিতেছে এই মানুষ। মুখে হাসি রেখেই বলল, সত্যি?
হু। আচ্ছা, আমার সেই একটা চাওয়া হচ্ছে। তুমি আমার সাথে যাবা। ব্যাস। কিশোর ভাই আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আমি একবার তাকিয়ে দেখলাম প্রান্ত ভাই এখনো বিজি উনার নষ্ট হয়ে যাওয়া সেই শার্ট নিয়ে। শোভা আপু খাচ্ছে আর ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখে ভ্রু নাচিয়ে নাচিয়ে অদৃশ্যভাবেই আমাকে বলছে, কি, কেমন দিল ম? আমি চলে গেলাম। অন্য রেস্টুরেন্টে যাব। কিশোর ভাইয়ের আবদার বলে কথা। গাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ি শহরতলি থেকে বেশি দূরে নয়। ফোনের রিংটোন হচ্ছে। কিশোর ভাই বলল, ফোন তুলতে হবে না। আমি যাদের যাদের জানানোর সবাইকেই জানিয়ে দিয়েছি। এখন খামোখা অন্য কেউ বিরক্ত করবে। তুমিও উল্টাপাল্টা বলে বসবা। কারণ মাথা গরম আছে। আজ তো 6ই ফেব্রুয়ারি 2020। আমি বললাম, হু। ভাইয়া বলল, সামনে তো ভ্যালেন্টাইন ডে আসছে। কোনো প্ল্যান আছে? কিসের প্ল্যান? প্রান্তকে নিয়ে। সারা পথ আর ফিরেও তাকালাম না। চুপচাপ পাড়ি দিল সারা পথ। উনি কি বুঝাতে চাইলেন জানি না। তবে মনে হচ্ছে প্রান্ত ভাইকে নিয়ে যে আমি ভিতরে ভিতরে জ্বলে পুড়ে যাই এটা হয়তো উনি ধরতে পারছে। লজ্জার আর অন্ত শেষ রইল না। ডিগ্রি। আমি প্ল্যান করে রেখেছি। এই কথা বলার জন্য আমি তাকে চরম শাস্তি দিব। কিছুই খাব না। 1-2 চামচ চেখে রেখে দিব। শুধু স্বাদ নিরূপণের জন্য একটু। তাছাড়া দরকার নেই আমার। রেস্টুরেন্টে পৌঁছে আমি হতভম্ব হয়ে গেলাম। কি মুশকিল! সেখানে আব্বা, আম্মা, লিমা আপু, ফুফু, ফুফা, কালুসহ সবাই উপস্থিত। ব্যাপার কি? এরা এখানে কি করে আর কেনই বা আসছে? ওদিকে প্রান্ত ভাইকেও দেখা যাচ্ছে। লাল শার্ট ছেড়ে এখন হালকা বেগুনি কালারের শার্ট পরেছে। শোভা আপুকে দেখা যাচ্ছে না। কোথায় আছে এই ঢাকাইয়া ফ্যাশনেবল নারী তা আমার বোধগম্য নয়। তবে প্রান্ত ভাইয়ের আশেপাশে নেই অলৌকিক দৃশ্য। প্রান্ত ভাই তো এক কথায় চোখে হারায় ওই মেয়েটাকে। আমি কিশোর ভাইয়ের দিকে তাকালাম একবার। উনি মৃদু হেসেই যাচ্ছে। ডিগ্রি। লিমা আপুর কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, আপু কি হচ্ছে এখানে? তোরা এখানে আসবি আমাকে আগে বলিসনি কেন? আপু হেসে দিল। আমার প্রচণ্ড রাগ হল। আমি সিরিয়াস একটা কথা জিজ্ঞেস করলাম আর ও কথাটাকে ফেলনা মনে করে ইগনোর করল। তারপর আমি মজা নিয়ে বললাম, কি রে, তোর আর মঞ্জু ভাইয়ের এনগেজমেন্ট বুঝি এখানেই হবে? আম্মা উঠে এসে তাড়াতাড়ি বলল, এই নে লিমা, যা এটা গিয়ে লতাকে পরিয়ে আনো। তাড়াতাড়ি করিস। আমি বুঝতেছি না এসব কি হচ্ছে। আমি যেটা পরে আছি ওটায় কি অসুবিধা? আর রেস্টুরেন্টেই কেন আমার ড্রেস চেঞ্জ করতে হবে? সব গুলিয়ে যাচ্ছে। আমি শটান হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ড্রেস চেঞ্জ করব না মানে করব না। ব্যাস। কিশোর ভাই এসে বলল, থাক না লিমা, ও যখন চাচ্ছে না তখন ঠিক আছে। বাদ দাও। ও এমনিতেই যথেষ্ট সুন্দর। এমন সাদামাটা সৌন্দর্য আজকাল পাওয়া দুর্লভ। এই বলে উনি গিয়ে আব্বার পাশে বসলেন। লিমা আপু ভ্রু নাচিয়ে নাচিয়ে মুখে ব্যঙ্গ হাসি দিয়ে বলল, কি রে? আমি লিমা আপুকে জিজ্ঞেস করলাম, ড্রেসটা কে দিয়েছে রে? আপু বলল, কে আবার? কিশোর। আমি হা করে বললাম, কি? আপু বলল,
মুখ বন্ধ কর। শুধু তোকে না, বাড়ির সবাইকেই দিয়েছে। এত আশ্চর্যান্বিত হওয়ার কি আছে, হুম? আমি লজ্জা পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা, নতুন জামা পরে খেতে আসছস সবাই? তাহলে খাচ্ছিস না কেন? আর খাবারই বা কই? আপুর চোখ চকচক করছে। মনে হচ্ছে কোনো খুশির সংবাদ আছে। আপু আম্মাকে খুব উত্তেজিত হয়ে বলতেছে, আম্মা দেখেন, দেখেন, ওরা চলে আসছে। আমি লিমা আপুকে টান দিয়ে নিয়ে আসলাম আমার কাছে। আপু স্লিপ কেটে পড়ে গেল। মঞ্জু ভাই দৌড়ে এসে খানিক বিরক্তি নিয়ে বলল, লতা, এখনো বাচ্চাই আছো? এই বলে আপুকে উঠিয়ে নিল ভাইয়া। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আহ, কি প্রেম! পিছন থেকে কোথা থেকে যেন প্রান্ত ভাই এসে বলল, আহ, কি ভালোবাসা! আম্মা দেখেন না, ওরা সবাই চলে আসছে। আপনি তাড়াতাড়ি যান। লিমা আপু কথাটা বলেই দৌড়ে চলে যাচ্ছে। আমিও দৌড়াচ্ছি। কিন্তু কেন দৌড়াচ্ছি তা জানি না। সব ঘোলাটে হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? একজন কালো চশমা পরা, সাদা পাঞ্জাবি পরোয়া, সাদা ধবধবে রঙের দাড়িওয়ালা লোককে দেখতে পাচ্ছি। সাথে একজন সাদা চুলওয়ালা বৃদ্ধা। এরা কে? কিছুক্ষণ পর কেউ একজন এসে হাত ধরে তারপর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আপু, কেমন আছো? আমি হা করে তাকিয়ে আছি। আরে এ তো রাফা। আমি চোখ বড় বড় করে বললাম, ও মা, তুমিও এখানে? হ্যাঁ আপু। কি করো এখানে? কেন আসছো? আমি তো। তুমি তো কি? কেন আপু? আমি এখানে আসায় তুমি খুশি হওনি? উফ, এভাবে জিজ্ঞেস করাটা একদম উচিত হয়নি। মেয়েটার সাথে আমি সবসময় সহজ সরল ব্যবহার করি। খুব পছন্দ করে ও আমায়, আমি যে করি না তা না। আমিও করি। কারণ ও খুব মিশুক, ভালো আর চঞ্চল একটা মেয়ে। কিন্তু আজ মনে হয় একটু বেশিই রুড হয়ে যাচ্ছি ক্রমস। ঢোক গিলে চোখ উপরে তুলে হাত নাচিয়ে নাচিয়ে নিজেকে রিল্যাক্স করছি আর আস্তে করে বলছি, কুল ডাউন লতা, কুল ডাউন। দ্রুত শ্বাসপ্রশ্বাস নিয়ে ধীরে, সুস্থে বললাম, সরি ডিয়ার। আসলে, আমি গোলকধাঁধায় ফেসে গেছি। তাই মাথাটা ঠিক নেই। তারপর আবার বললাম, ওকে, একটু ক্লিয়ার করে বলো তো কেন আসছো এখানে? এটা জানা আমার জন্য খুব জরুরি। প্লিজ সবটা বলো। রাফা হেসে হেসে বলল, জানি না আমি আপু। আমাকে শুধু বলা হইছে রেডি হয়ে আসতে, তোমাদের বাড়ির ইনভাইটেশন আছে। আমি রেডি হলাম, আসলাম। ব্যাস। এসে দেখি বাসা না, এটা রেস্টুরেন্ট। আর কিছুই জানি না আপু। আমি খুব বিরক্ত হলাম। মেয়েটা কোনো কাজেই আসলো না। ধুর। কিছুক্ষণ পর আরও 4 জন আসলো। তন্মধ্য একজন চুল ছেড়ে দিয়ে সামনের দিকটা ফুলিয়ে রাখছে জিরাফের গলার মতো করে, উদাহরণস্বরূপ পাহাড়। লম্বা লম্বা কাশ্মীরি দুল দিয়ে, ভ্রুগুলো সুতার মতো চিকন করে প্ল্যাক করে, ঠোঁটে টাটকা লাল লিপস্টিক দিয়ে। এক কথায় ডাইনির মতো সেজে আসছে। শাড়িটাও একদম টিস্যু টাইপ, আর ব্রাইট কাজ করা, কাজগুলোই দাম বহন করে। পাথরের, স্ট্রিমার টাইপ একদম মিহি সুতার কাজ। তার পাশেই শোভা আপুকে দেখতে পেয়ে সুনিশ্চিত হলাম যে মাকা বেটি হেই। যেমন মা, তেমন তার সন্তান। একজন ভদ্রলোককে দেখলাম সাথে।
একজন মাইকেলকেও দেখলাম। মাইকেলটাকে চেনা চেনা লাগতেছে। কোথায় যেন আগে দেখছি বলে মনে হচ্ছে। উনারা টোটাল 4 জন। নির্ঘাত এরা শোভা আপুর ফ্যামিলি। একদম তাই। আমার ধারণাটাই ঠিক। শোভা আপু দৌড়ে এসে আম্মাকে বলল, আন্টি, এই আমার মাম্মাম আর ডেড আর ছোট ভাইটা আসছে। ছোট ভাইটা যে কে? ছেলেটা আমার দিকে তাকাচ্ছেই না। কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে। খুব চেনা মুখ। কে এইটা? মঞ্জু ভাইকে একটু আকর্ষণীয় দেখাচ্ছে আজ। ব্যাপারটা সম্পূর্ণ ঘোলাটে। কিছুক্ষণ পর আমাদের বলা হলো ভেতরের রুমে যেতে। গেলাম। তারপর বলল লিফটে করে 5 তলায় যেতে। আসলাম। তারপর বলা হলো পর্দা সরিয়ে ভিতরে যেতে। গেলাম। এই গেলাম আসলাম গেলামই করতেছি সেই কখন থেকে। কিন্তু পর্দা সরিয়েই। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন। মঞ্জু ভাইয়ের কাজ। ডাক্তার মানুষ, বাবার আলালের ঘরের দুলাল। কিশোর ভাইও হেল্প করেছে কিছু। প্রান্তিক ভাইয়ের নাকি পকেট খালি, তাই দিতে পারেনি। রেস্টুরেন্টের শেয়ারে আছে মঞ্জু ভাইয়ার আব্বা। তাই এত সময় অপচয়ের পর ও কোনো বাধা বিপত্তি বা সমস্যা হয়নি। দোতলায় রেস্টুরেন্ট, 5 তলায় আবার কমিউনিটি সেন্টারের শেয়ারে আছে মঞ্জু ভাইয়ারা। ওটা শেয়ার না, মূলত উনারাই মালিক, নামমাত্র কেউ কেউ ইনভলভ হয়েছিল। মঞ্জু ভাইয়ার বাবা সেকালের ইঞ্জিনিয়ার। টাকা পয়সার অভাব নেই মাশাল্লাহ। তবুও জেঠা, কাকা, মাসতুতো, পিসতুতো ভাইদের জোড়াতে হয়েছে। আরও নানান সাংসারিক ঝামেলা। যাকগে, কমিউনিটি সেন্টারের একটা রুমে ডেকোরেশন করার ব্যবস্থা করেছিল মঞ্জু ভাই, হাতে হাত রেখে হেল্প প্লাস সব অ্যাকুরেটলি চয়েস করা, হিসাব নিকাশ ইত্যাদি। সবই কিশোর ভাই করেছে। লিমা আপুকে অনেকক্ষণ দেখি না। বুঝলাম না। মঞ্জু ভাই না হয় লিমা আপুর জন্য এত সব আয়োজন করেছে, কিন্তু কিশোর ভাই কেন সবাইকে জামাকাপড় কিনে দিতে গেল? আমি চেয়ার টেনে ধোপাস করে বসে পড়লাম। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আল্লাহ, আমাকে কেউ কিছুই বলতেছে না। কেন? কি হচ্ছে আর কি হতে চলেছে? কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ পর আব্বা এসে চোখ গরম করে বলল, তোর কানে কি কথা যায় না নাকি? আমি কি ফকির? কি পড়ে আছি সেসব? যা বলতেছি। বলদ। আমি উঠে দাঁড়ালাম। ভাবতেছি, বাহ, প্রান্ত ভাই ও বলদ বলে আব্বাও। প্রান্ত ভাইও রাগারাগি করে, আব্বাও। দুজনের কি মিল? দুচোখ আশেপাশে ঘুরাচ্ছি। কাকে দেখা যায়, কে কি করছে দেখার জন্যই এদিক সেদিক চোখ ঘুরাচ্ছি। হঠাৎ আবিষ্কার করলাম, প্রান্ত ভাই দূর থেকে আমার দিকেই তাকিয়ে আছে। মুখে তার কালো ভাব ছেয়ে আছে। কি হলো ব্যাপারটা? তবে কি এখনই বৃষ্টি নামবে? ওই বৃষ্টির নামই কি হঠাৎ বৃষ্টি বলে কিছু একটা হয়? চলবে।